উম, আচ্ছা, ঠিক আছে। আমরা আবার শুরু করছি। আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের লাইভটি নতুন করে আবার শুরু করতে হয়েছে। তো আমরা আবার যে জায়গায় ছিলাম ওইখান থেকে আবার আমরা শুরু করতেছি। আচ্ছা, হ্যাঁ, লাস্ট প্রশ্ন জানি আমাদের কি ছিল? তুই জানি কি বলতেছিলি? ইংলিশ নিয়ে, হ্যাঁ, ইংলিশ ইংলিশ পড়া। নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো ইংলিশ নিয়ে আমরা বলতেছিলাম। ইংলিশে আমার মনে হয় তুই আমার সাথে একমত হবি কিনা তুই জানাইস, যে ইংলিশে আমার মনে হয় যে গ্রামাটিক্যাল আইটেম গুলো পড়ার জন্য প্রথমে একটা ক্লাস করা দরকার। হুম, তারপরে আমরা তো অ্যাডভান্স বইটা পড়তাম এসএসসি তে। তো এটা ওদের পছন্দ মতো যে কোনো একটা বই হইতে পারে। ওই বইয়ের যে মডেল টেস্ট কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, গ্রামার্স রুল পড়ার পর মডেল টেস্ট কোয়েশ্চেন গুলা যদি কেউ সলভ করতে পারে, আমার মনে হয় ইংলিশের প্রিপারেশন পারফেক্ট হয়ে যাবে ওর। তোর কি হ্যাঁ এই ক্ষেত্রে কোনো দ্বিমত আছে কিনা? হ্যাঁ আমি একমত। এই তোর মডেল টেস্ট গুলা বারবার করে যাওয়া লাগবে, আর বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে সেগুলো করলেই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করতে চাই তোকে। আমি যতটুকু জানি তুই ময়মনসিংহ মেডিকেল ছেড়ে তুই ফার্স্ট সিএসসি বাইচা নিলি কেন? ময়মনসিংহ মেডিকেল তো টপ মেডিকেল কলেজ গুলার একটা। হ্যাঁ, টপ 4-এ আছে, বাট হ্যাঁ, টপ 4 এ আছে। প্যাশন যেখানে নিয়ে যায় সেখানেই আমি আছি। ঠিক আছে? কারণ দেখ, মেডিকেলে সব পরীক্ষা কিন্তু সবার আগে হয়ে যায়। তো হ্যাঁ, আমি ছিলাম যে যে এডমিশন টাইমে তো মেডিকেলের লাগে কিছু প্রিপারেশন নিই, যাতে দেখা যাক। আমি নিজেকে ট্রাই আউট করতে চাইছিলাম যে আমি আসলে কি পারবো কিনা। আমি যে এইচএসসি তে বায়োলজি পড়ছি, আর অন্যান্য সাবজেক্ট তো এমসিকিউ রিভাইজ দিয়ে রাখতাম, পড়তাম। তো ওগুলো দিয়ে আমি ভাবছি যে তোর এখানে কিছু এক্সট্রা এফোর্ট দেওয়ার পর দেখি আমি মেডিকেলে চান্স পাই কিনা। আমি জাস্ট ইচ্ছা ছিলাম চান্স পাবো কিনা সেটা দেখা, আমার পড়ার কোনো ইচ্ছা ছিল না। বাট এখানে একটু ভুল হচ্ছে আমার। তোর এটা করতে গিয়ে তোর মেইন যে আমার উদ্দেশ্য ছিল ওইটাই। যাই হোক, লাস্টে আছি আমি ভালোই আছি। আচ্ছা, ঠিক আছে। আর আমি যদি বলি, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিশেষ করে হায়ার ম্যাথ ভয় পায়। ওদের জন্য তোর পরামর্শ কি থাকবে? হায়ার ম্যাথে হ্যাঁ, হায়ার ম্যাথ, ওদের তো জেনারেল ম্যাথও আছে। হ্যাঁ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ তাদের হ্যাঁ, এই সাবজেক্ট ম্যাথ। গুলা কিভাবে, মানে আমি যদি বলি অনেকে ম্যাথ তো ক্যাচ করতে পারে না। আমি যদি বলি যেমন অনুশীলনীর বইয়ের যে ম্যাথ গুলো আছে ওরা এগুলা পারে, বাট সৃজনশীল আকারে যখন ম্যাথ গুলো দেওয়া হয় তখন ও সলভ করতে অনেকটা কষ্ট পোহাইতে হয় বা প্রশ্ন প্যাটার্ন ধরতে পারে না। এই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? আমার মনে হয় তোর যদি বই পড়া শেষ হয়ে যায় একবারে এখন জাস্ট তার মানে টানেল ভিশন, জাস্ট তার বোর্ডের যতগুলো প্রশ্ন আসছিল বিগত ইয়ারে সেগুলা সে মন দিয়ে বসে বসে পড়া উচিত। আর এখানে তোর দেখ অনেক অঙ্কই থাকে, তোর বিভিন্ন বিভিন্ন ভাবে আসতে পারে, ওগুলা সে একটু খেয়াল করবে। তারপরে তোর বিভিন্ন বোর্ডে তোর মাঝে মাঝে একটু উল্টাপাল্টা টাইপের প্রশ্ন দিয়ে দেয়, মাঝে মাঝে ওগুলা সে বসে বসে সলভ করতে পারে। ওগুলো টাইপের কি কি আসতে পারে সে একটু চিন্তা করে দেখতে পারে। বাট আমার যেমন বোর্ড মোস্টলি সলভ করে গেলেই হয়ে যায় এসএসসি তে। আর যদি সে গাইড পুরোটা শেষ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, যারা বেশি পড়তে চায় actually। আর আচ্ছা, ম্যাথ আমার যেমন হয় তোর বই পড়ার পাশাপাশি গাইডের এই তোর বোর্ড গুলা সলভ করে লেখা যায়, এক্সট্রা অ্যাকচুয়ালি আচ্ছা, পড়া লাগে না। টেস্ট পেপার সলভ করা কতটুকু ইফেক্টিভ বলে মনে হয়, নাকি টেস্ট পেপার সলভ করার প্রয়োজন নাই? শুধু বোর্ড প্রশ্ন সলভ করলে টেস্ট পেপারে তো স্কুল প্রশ্নগুলো চলে, মানে থাকে, স্কুল প্রশ্নগুলো থাকে, বোর্ড কোয়েশ্চেনও থাকে। তো টেস্ট পেপার কিসের জন্য প্রয়োজন, বা টেস্ট পেপার থেকে সে কিভাবে বেনিফিটটা নিতে পারে? আমি যদি আমার কথা কইতে, আমার টিচার পড়াইতো একজন ম্যাথ, তা উনি
যত অনুশীলনের প্রশ্ন আছে এগুলো পড়াই ফেলতো। তারপর আমাদের গাইডে কিছু ম্যাথ দিয়ে দিত, যেগুলো বোর্ডে বিগত বছরে আসছিল। আমার যেমন হয় যে বোর্ডের গুলো সলভ করলেই এনাফ, মোর দেন এনাফ। আর যাদের টেস্ট পরীক্ষার আগেই তো না, টেস্ট পরীক্ষার পরেই তো তোর টেস্ট পেপার বের হয় এসএসসির আগে, হ্যাঁ। তখন সে সবগুলো কমপ্লিট করে থাকে আর এক দুইবার প্র্যাকটিস তার থাকে বাকি বোর্ড গুলা, তাহলে সে এক্সট্রা করে দেখতে পারে। কলেজে মোটামুটি, সরি স্কুলে মোটামুটি তোর ভালোই লেভেলে প্রশ্ন আসে, মাঝে মাঝে কিছু আচ্ছা ইউনিক প্রশ্ন। আচ্ছা, যারা এসএসসি 27 ব্যাচের আছে তারা তো এক বছর পার হলো, আগামী বছর ফেব্রুয়ারিতে মনে হয়, বা আমার মনে হয় ফেব্রুয়ারিতে, বা এটা শিক্ষা বোর্ড জানবে, ফেব্রুয়ারি বা মার্চে যে কোনো একটা টাইমে পরীক্ষা হতে পারে। তো ওদের কি এই মুহূর্তে টেস্ট পেপার কিনে, মানে 26-এর যে টেস্ট পেপার কিনে কি প্র্যাকটিস করা উচিত কিনা? আই থিঙ্ক একটু এক্সট্রা হয়ে যায়। আই থিঙ্ক গাইড একটা কিনে রাখলেই এনাফ। বোর্ড প্রশ্ন সলভ করতে পারলে বা কোথা থেকে বোর্ড প্রশ্নগুলো এনে পড়তে পারলেই মানে এনাফ হয়ে যায়। চলি। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো। তো অ্যানালাইসিস জিনিসটা বলতে কি বোঝায়, আর অ্যানালাইসিস আমি কিভাবে করতে পারি, বা কিভাবে ইফেক্টিভ ওয়েতে আমি অ্যানালাইসিসটা করতে পারি? হ্যাঁ, আমার যেমন অ্যানালাইসিস করে পড়াটা সবচেয়ে ইফেক্টিভ হতে পড়ার মতো। এসএসসি থেকেই আমি উম, ভেবে ভেবে পড়তাম যে যেই ম্যাথটাই করতাম একবারে মুখস্থের উপরে করা উচিত না অ্যাকচুয়ালি। আর ম্যাথ, হায়ার ম্যাথ তো এক জায়গায়, ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে কিন্তু অনেক বুঝে বুঝে করা লাগে বেসিক্স ঠিক রাখার পর। তো তারপরে তো মানে প্রশ্ন দেখার পর যে কোনো প্রশ্ন বা যখন গাইড সলভ করে বিভিন্ন ম্যাথ সলভ করে, তখন অ্যাকচুয়ালি তার বিভিন্ন টাইপ ওয়াইজ সে যদি আলাদা করে রাখতে পারে, দাগায় দাগায় রাখতে পারে, তাহলে আমার যেমন হয় সেটা ভালো হয়। অনেকে তো দেখছি ভাই নোটও করে রাখে, নোট করাটা একটু বেশি মানে এক্সেসিভ আমার যেমন হয়। অ্যাকচুয়ালি গাইডে যদি তুই টাইপ ওয়াইজ ভাগ করে ফেলতে পারোস, অথবা যেগুলা একটু ইউনিক টাইপের এগুলো যদি আলাদা করে দেখে রাখা যায়। এরপরে কথা হচ্ছে গাইডে আর ম্যাথ বইয়ের মধ্যে অনেক কিছু কোশ্চেন থাকে যেগুলা এমসিকিউ তে দিয়ে দেয়। এসএসসির সময় আমাদের এমসিকিউ তে দিছিল একটা প্রশ্ন, আর এরকম আচ্ছা, আমি এখানে এখানে একটা জিনিস এড করতে চাই, যে তুই যে বললি না যে গাইডে টাইপ আকারে সাজাইলে বেটার, বাট গাইডে কিভাবে টাইপ আকারে সাজানো যায় এটার প্রসেসটা যদি বলতি, তাহলে কেউ যদি এই প্রসেসটা পছন্দ হয় ও ট্রাই করে দেখতে পারে। আমার তো অ্যাকচুয়ালি ম্যাথ আর হায়ার ম্যাথ করার সময় আমাদের টিচারে আমাদের প্রথমেই শুরু করতো টাইপ ওয়াইজ, এরকম শুরু করতো কোথায় কোন ম্যাথ কিরকম টাইপের ছিল। এখন ওরকম যদি টিচার না পায়, টিচারে যদি না করে দেয়, তাহলে নিজে নিজেই আর কি তোর মনে কর প্রথমে কিছু প্রশ্ন পাইলো, তোর সসীম ধারা থেকে একটা প্রশ্ন। তো সসীম ধারাতে কিরকম প্রশ্ন থাকতে পারে, যেমন এনতম পদে মান কত, তারপরে বলতে পারে যে এই ধারার পদ সংখ্যা কত। তাহলে এই যে এরকম কিছু কিছু প্রশ্ন থাকে না, যেমন পদ সংখ্যার নির্ণয়, তারপরে তারপরে আসতে পারে যে এই এততম পদ এটা কত, তারপরে তোর আহ, সমষ্টিগত, তো আরো কিছু পাশাপাশি কিছু সূত্র থাকে, এরকম তো 10টার মতো টাইপ থাকেই বিভিন্ন চ্যাপ্টারে। এগুলো যদি সে আলাদা করে তোর কোনো পেজে নিয়ে করতে পারে, এমন না যে সব মেয়েদের সে নোট করে ফেলবে, প্রত্যেকটা টাইপ থেকে সে একটা একটা করে তুলে রাখলো। তারপর মনে কর সে গাইড দেখে পাশে টাইপ ওয়াইজ সিলেক্ট করে রেখে দিল, বা স্টার দিয়ে রাখলো। স্টার দিয়ে রাখতে পারে যেগুলো তোর মনে কর একবার করছে, একবার করার পর সে পারে নাই, দুইবার করার পর সে পারে নাই, সেটা সে স্টার দিয়ে রাখতে পারে। তারপরে সে যখন আবার রিভাইজ দিবে, আবার ম্যাথ গুলো করবে, তখন সেগুলো সে আবার দেখবে, সে স্টার গুলো সে সবার আগে চোখে পড়বে তার। তো এগুলো দেখবে সে, তো আমার যেমন হয় তখন এফেক্টিভ করতে পারবে, কোনগুলা সে পারছিল কোনগুলা সে পারে নাই, সেগুলো সে মানে ডিফারেন্সিয়েট করতে পারবে আরো ভালো করে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি একটা প্রশ্ন করতে চাই, যে ছাত্র জীবনে আসলে কয় ঘন্টা পড়া উচিত? ছাত্র জীবনে অনেকের যারা জাস্ট পাস করতে চায়, প্লাস পাইতে চায়, আর পাস করতে চায় জাস্ট, তাদের জন্য একরকম হবে। আর যারা প্লাস পেয়ে অনেক অনেক ভালো ভালো মার্ক করতে চায়, হ্যাঁ, তাদের জন্য আমরা তো
আমরা এখানে আমি একটা কথা এড করতে চাই, আমরা কাউকে পাস করতে চাই যেহেতু সবাইরই মোটামুটি একটা টাইম আছে, তো আমরা ধরবো না যে কেউ পাস করতে চায় ওরকম স্টুডেন্ট, আমরা সবাইকেই ধরবো ওরা সবার টার্গেট এ প্লাস পাওয়া। তো ওই হিসেবে তুই তোর গাইডলাইনটা দিবি। আচ্ছা, তাহলে ভাই যে কোনো সময় সময় বের করে সারাদিনে, এরকম না যে তোর রুটিন ওয়াইজই পড়তে হবে। প্রতিদিন সকালে উঠে 7টার সময় শুরু করলাম, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এরকম করে পড়া কখনো হয় না। 7-8 দিন করবে, পরে আর নাই, হুশ নাই, বেহুশ হয়ে যাবে। আর এখন তো আরো রোজা মাস, তো সকালবেলায় এনার্জি থাকে, পরে আর এনার্জি থাকেই না। আর হইতে গেলে তোর ইফতারের পরেও কিছু সময় ঘুম তো পায়, তখন পড়ালেখা করা যায় না। কিন্তু আমার যা মনে হচ্ছে, যদি কিছুটা রাত জাগার অভ্যাস করতে পারে, 1টা 2টা, এখন তো কেউ বলতে গেলে মানে এমন না যে সব 12টার আগে ঘুমায় যায়, এরকম তো আর কেউ নাই। আমার যা মনে হয় টাইম বের করে পড়া সবচেয়ে ইফেক্টিভ। আমার যা মনে হয় যে কোনো সময় ধর দিনের শুরুতে ঘুম থেকে উঠছস, দিনের শুরুতে তখন ভাইবা নিলি যে হ্যাঁ আমার আজকে এই কাজগুলো আছে, আজকে এই প্রাইভেট গুলো আছে, আজকে এই জিনিসগুলো আমি পড়বো, কখন পড়বো, কোন সময় পড়বো, এগুলো না লিখা আমি লিখতে পারি, আমি জাস্ট সেট করতে পারি যে আমি এগুলো আজকে পড়ে রাখবো, আজকে এগুলো শেষ করা না পর্যন্ত আমি উঠবো না টেবিল থেকে। এটা যদি করতে পারে সে, এটা যদি প্রতিদিন কনসিস্টেন্ট রাখতে পারে সে, আমার যা মনে হয় তার তার জন্য মানে সাফল্য এবং গ্যারান্টি, মানে আচ্ছা, ঠিক কনসিস্টেন্ট। আছে। এখানে আমি আরেকটা জিনিস এড করতে চাই যে অনেকেই তোর রুটিন মানে বানায় যে সকাল 7টা থেকে 8টা আমি বায়োলজি পড়বো, 9টা থেকে 10টা আমি ইংলিশ পড়বো, 10টা থেকে 11টা আমি কেমিস্ট্রি পড়বো। এইরকম রুটিন কি আসলে ইফেক্টিভ, নাকি আমি আগের দিন রাতে একটা শর্ট নোট করলাম, করার পর লিখলাম যে আজকাল আগামীকালের টার্গেট আমি বল চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা মানে 10টার মধ্যে সিকিউ সলভ করব, বা কেমিস্ট্রি পদার্থের অবস্থা চ্যাপ্টারটা আমি খুব ভালোভাবে শেষ করব, এইভাবে টার্গেট নেওয়া উচিত। উম হ্যাঁ, যে এটা এটা করা ভালো যে ঘুমানোর আগে ডায়েরিতে অথবা খাতায় লিখে রাখতে পারে যে কালকে আমি কি কি শেষ করা লাগবে আমার, এরকম 2 থেকে 3টা সাবজেক্ট লিখে রাখবে। বা এখন তো এসএসসি তারা বিভিন্ন রকম, যে এসএসসি 26-এর ক্ষেত্রে তখন তারা রিভাইজ দিতেছে, আবার এসএসসি 27 তো তারা এখন ওটা শুরু করছে, ওদের জন্য আবার আলাদা, মানে ওরা এরকম রাখতে পারে যে প্রতিদিন যে চ্যাপ্টার গুলা পড়তেছে এসএসসি 27 যেগুলা, সেগুলা তারা মানে ওই চ্যাপ্টার গুলা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলে। আর তোর যেরকম টিচারে যেরকম দিয়ে যায় সেগুলো যেন শেষ করে রেখে দেয়। এসএসসি 26 হচ্ছে সে রিভিশন দিবে, সে সে এখন জাস্ট নিজে নিজে পড়া বের করে পড়া লাগবে যে তার কি কি রিভাইজ দেওয়া বাকি আছে, পরের দিন আমার কি কি বের করে পড়া লাগবে। যেমন অনেক সময় আছে না যে তোর মুড থাকে যে আজকে আমি এগুলা পড়বো, আজকে আমি এগুলা পড়বো। অনেক অনেক সময় দেখবি সকালবেলা তোর মুড থাকে যে আজকে আমি বাংলা পড়বো। আচ্ছা, সারা সারা মাস পড়ি নাই, কিছু পড়ি নাই বাংলা, আজকে আমি বাংলা পড়বো। কখনো কখনো এরকম মুডের কথাও শোনা উচিত, কখনো কখনো এরকম তোর বোল্ড স্টেটমেন্ট মানে বোল্ড কাজকর্ম করা উচিত। যেমন আমি এরকম করতাম, তোর মাঝে মাঝে মনে হইতো যে আজকে অনেকদিন ধরে বাংলা পড়ি না, বাংলা তো অনেক গ্যাপ রয়ে গেছে, আজকে পড়ার মুড আসছে, আজকে পড়ি, বাংলা কিছু সৃজনশীল সিকিউ সলভ করি, হাতে লেখার কিছু মানে সৃজনশীল যাতে ফাস্ট লিখতে পারে এগুলা। তারপরে তো ওই যে অনেকে তোর অ্যাডভান্স গ্রামার থেকে তোর ইংলিশ প্র্যাকটিস করতে পারে। তারপরে অন্যান্য যা রিভাইজ দেওয়া বাকি আছে এগুলা একটু মানে টাইপ মানে কি বলি তোর সাবজেক্ট ওয়াইজ প্রায়োরিটি ওয়াইজ সাজাইতে পারে যে আমার এটা বেশি পড়া উচিত, আমার এটা পড়া বাকি রয়েছে, এটা পড়া এটা আগে পড়া লাগবে, শেষ করা লাগবে। এরকম কইরা প্রথমে একটা ডায়েরিতে বা খাতায় বা পেজে নিজে লিখে রাখতে পারে। এটা লিখে রাখা সবচেয়ে বেশি ইফেক্টিভ আমার যা মনে হয়। মাথায় বানানো ঠিক আছে, কিন্তু যদি লিখে না রাখে পরদিন আবার মনে থাকবে না যে কালকে কি কি চিন্তা করছিলাম, ঠিক আছে না? তো আমার যা মনে হয় এসএসসি 26 যারা রিভাইস পিরিয়ডে যাচ্ছে এখন, ওদের তো পরীক্ষা এপ্রিলে, তো এখন ওরা যথাসম্ভব চেষ্টা করবে যে যাতে সিলেবাস একদম শেষ করে ফেলতে পারে। সিলেবাস শেষ না করে এক্সামে যাওয়া আমার যেমন হয় মানে এটা ভালো হবে না, এটা খারাপ, নিজের মধ্যে একটা কনফিডেন্স কম থাকবে।
আচ্ছা, এখন যদি আমি তোকে বলি যে ছাত্র জীবনে তোর কোন জিনিসটা, যেমন এসএসসি লাইফ বা এইচএসসি লাইফ বা এডমিশন যে পিরিয়ডটা আছে, এখানে তোর চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল, এবং এখান দিয়ে কিভাবে ট্যাকেল দিয়ে তুই ফিরত আসলি তোর আগের পজিশনে, এরকম কোন মুহূর্ত ছিল কিনা, নাকি একদম কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তোর লাইফটা গেছে এই এসএসসি টু এইচএসসি লাইফটা? না না, মানে এসএসসি তে একটু ভালোই ছিল বলতে গেলে এসএসসি তে, বাট ওই যে মাঝখানে একটা পিরিয়ড আসছিল যখন 10 আমরা উঠছিলাম, তখন তো আমাদের 9 করোনা ছিল। তো 10 ওঠার পর যে ফার্স্টটা পরীক্ষাটা হয়েছিল আমাদের হাফ ইয়ারলি, এই হাফ ইয়ারলিতে আমার একটু খারাপ হয়েছিল, তখন থেকে আর কি মানে একটু সিরিয়াস হয়েছিলাম। এর আগে এত বেশি পড়া হতো না। তবে এসএসসির পরপর একটু মানে অনেকেরই দেখবি যে অনেকেই অনেক জায়গা থেকে প্রাইভেট কোচিং করে 2-3 চ্যাপ্টার শেষ করে ফেলে অনেক আগে আগে এইচএসসি কলেজ লাইফের আগে পর্যন্ত। তো আমিও বলতে গেলে এরকমই শুরু করছিলাম। আমার স্টার্টিংটাও ভালো ছিল, মোটামুটি কলেজ শুরু হওয়ার আগে ভালোই পড়ালেখা স্টার্ট করছিলাম, স্পিরিটও ছিল ভাই। কিন্তু আস্তে আস্তে ভাই লাইফ গোজ অন, মাঝে মাঝে কিছু সময় আসে, কিছু পিরিয়ড আসে যেগুলোতে ভাই হয়ে দাঁড়ায় থাকে লাগে, কিছু করার নাই। তখন তখন জাস্ট কোনো কিছু চিন্তা করি নাই, জাস্ট আগায় গেছি। বাট মাঝখানে এইচএসসি কিছু রেজাল্টও খারাপ হয়েছিল আমার, টেস্ট পরীক্ষায় তেমন আশানুরূপ রেজাল্ট আসে নাই। আর তো এখানে আমি একটা জিনিস এড করতে চাই যে আশানুরূপ রেজাল্ট আসে নাই, তার মানে প্রিপারেশন তখনও পারফেক্ট ছিল না, হ্যাঁ, তাই কিনা? প্রিপারেশন প্রিপারেশন হ্যাঁ তখন পারফেক্ট ছিল না, কিন্তু তারপরে যদি আমি প্রি টেস্টে ধরি, প্রি টেস্টের পরে তুই এডমিশন পর্যন্ত 6 থেকে 7 মাস পড়াশোনা 7 বা 9 মাসের মতো সময় পাইছিস পড়াশোনা করার জন্য। তাহলে এই 9 মাসে কিভাবে কামব্যাকটা হইলো, বা 9 মাসের কামব্যাকে আমি আরেকটা প্রশ্ন এড করি যে কি মাইন্ডসেটের কারণে মনে হলো যে না, আমার একটা কামব্যাক দেওয়া দরকার, আমার একটা কেরিয়ার আছে, কেরিয়ার আমার ভালো করা দরকার, কি মাইন্ডসেট থেকে মনে হলো যে আমার একটা ভালো রেজাল্ট করা দরকার? অ্যাকচুয়ালি আমার এই এইচএসসির তোর লাইফের ফার্স্ট ইয়ার থেকেই আমার ইচ্ছা ছিল যে না, আমার এইচএসসি তে আমার ভালো করতে হবে। আর বিভিন্ন ভাইয়া আপুরা আপু তাদের আমি পডকাস্ট দেখতাম বা অথবা লাইভ দেখতাম, তাদের এখান থেকে ভুলগুলো দেখতাম যে তারা এইচএসসি লাইফে কি কি ভুল করছিল। এর জন্য আমি ওইরকম প্রিপারেশন নিতাম যে আমি এগুলো ভুল করবো না, আমার লাইফে ওইগুলো কিছু আসবে না। কিন্তু এইচএসসি একদম যখন আমি সেকেন্ড ইয়ারে শুরু করছি, তখন একদম মাঝামাঝি সময়ে আমার একটা খারাপ ফেজ চলে আসছিল। ওইখান থেকে ভাই একসময় হঠাৎ হুশ হয়েছে, তো 4 মাস 3 মাস চলে গেছিল। আমি কইতাম আমার তো রিভাইসও দেওয়া হয়েছে না, এতদিন তো আমি পড়ে রাখছি, আমার কিছু সিলেবাসের কিছু অংশ বাকি আছে। তো তখন কি করবো, তখন আমি ফাইট অর ফ্লাইট মোডে চলে গেছি। ভাই এখন কিছু করা লাগবে, যদি কিছু না করি পরে, আমি যে এইচএসসির আগে ভাবছিলাম, ভেবে রাখছিলাম যে আমি এই করে ফেলবো, এইচএসসি তে ভালো করবো, এইচএসসি তে তারপরে এডমিশনে কোপাবো, এগুলো কিছুই হবে না। তারপরে একটা মাইন্ডসেট আনলাম, তারপরে রুটিন ওয়াইজ বলতে আর কি এরকম ডায়েরিতে লিখে রাখা, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলা। তারপরে তোর আর প্রাইভেটের সংখ্যা কমিয়ে আনা, এটা সবচেয়ে একটা ইফেক্টিভ জিনিস আমার কাছে যা মনে হয়েছে। আমি মনে হয় শুরুতে প্রাইভেট 5টা করে করছি, তারপরে শেষের দিকে সেকেন্ড ইয়ার আসার পরে আমার মাত্র 2টা প্রাইভেট ছিল। তাও একটাতে এত বেশি যাওয়া হয় না, কারণ ইংলিশ সেটা চালায় রাখতে হয়েছে। আর ম্যাথ ম্যাথ যা করতাম, তো তখন ফাইট অর ফ্লাইট মোডে চলে গেছিলাম। তখন এখন তো পড়া লাগবে, তো আমি ডায়েরিতে প্রতিদিনই যে আমি যেগুলো বলছি যে আমি ডায়েরিতে কি করতাম, এগুলো আমার এখনো দেখলে ভালো লাগে যে প্রতিদিন আমি এরকম এরকম করছি। আর যে আমার সাকসেস অ্যাচিভ করতে পারছি, এটার জন্য কইতে গেলে আমি যে ওই হঠাৎ যে ডিসিশন নেওয়া যে আমাকে কিছু করতে হবে, এখন না করলে, এখন থেকে যদি আমি হেলায় হেলায় পড়তে থাকি তাহলে আমার পরে পস্তাইতে হবে, পরে আর কিছুই মানে পাওয়া সম্ভব হবে না।
তো সেটা যদি না হইতো তাহলে আমার যা মনে হয় হয় এরপরে এখন আমাকে দুঃখে কষ্টে থাকতে হইতো, আর না হয় কি আর এমনিও ছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। একজন তোর কমেন্ট করছে যে টু ডু লিস্ট করে থাকি, বাট সাডেন মানে আগের দিন রাত্রে যে লিস্ট করার কথা আমরা বলছিলাম সম্ভবত ওটার কথাই বুঝাইতেছে। তো বাট সাডেন সেই পড়া থেকে মুড উঠে যায়, দেন ফোকাস করা অনেক কঠিন হয়ে যায় আমার ক্ষেত্রে। তাহলে মনে বুঝাইতে চাইছে যে এই ক্ষেত্রে কি করা উচিত? আমার যা মনে হয় আমার মানুষের প্রত্যেক মানুষের এই সবসময় মানে যে কোনো একটা কোনো কিছু শুরু করলে তার সেই সাকসেস অ্যাচিভ করার জন্য সেই জার্নিতে মাঝখানে একটু মোটিভেশনের দরকার হয়। কখনো নিজের মোটিভেশন নিজে হওয়া লাগে, কখনো দেয়ালে বা কথায় মানুষের কনসালটেশনে পরামর্শ নিয়ে সেখান থেকে তোর আগানো লাগে, মোটিভেশন নেওয়া লাগে। তো আমি এরকমই করতাম। আমার যখনই মনে হইতো যে আমি কিছু করতে পারবো না, পারতেছি না, আমার দ্বারা হইতেছে না, তখনই আমি যে কোনো একটা যে মোটিভেশন ভিডিও দেখলে আমার ভালো লাগে সেটা আমি শুরু করে দিতাম। তা আমার সেখান থেকে আবার ইচ্ছা থাকতো যে না এখন করতে হবে, এখন সিরিয়াস না হইলে বিপদ আছে এরকম। আচ্ছা, এখানে আমি দুইটা প্রশ্ন করে আজকে লাইভটা আমি শেষ করে দিতেছি। যে ১ নাম্বার প্রশ্ন হলো তোর ২৬ ব্যাচ তো এই কয়েকদিন পর পরীক্ষা দিবে। ২৭ ব্যাচের ১ বছর চলে গেছে। ২৮ ব্যাচ মাত্র 9 এ উঠলো। তাদের জন্য তোর গুরুত্বপূর্ণ পরামর্শ কি হবে? এবং লাস্ট প্রশ্নটা হলো যে কোন জিনিসগুলো স্টুডেন্ট লাইফে একদম বন্ধ করা উচিত? এই ২ টার প্রশ্নের আনসার তোর কিভাবে দিবি? আচ্ছা, মেইন কথা হচ্ছে মানে নিজের গোল সম্পর্কে নিজে জানা লাগবে যে আমি কি করব, আমি কি করতে চাচ্ছি। তারপরে সিরিয়াস থাকা লাগবে। আর কথা হচ্ছে ভাই সিলেবাস শেষ করা লাগবে। এর হচ্ছে মেইন কথা, সিলেবাস শেষ করা লাগবে। আচ্ছা, কোন জিনিসগুলো বন্ধ করা উচিত? হ্যাঁ নেক্সট যে কোন জিনিসটা মানে বদ অভ্যাস তো সবারই থাকে, সবার লাইফে থাকে, স্টুডেন্ট লাইফে। তো আমার যা মনে হয় যে আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি বেশিক্ষণ মোটিভেশন মানে টিকায় রাখতে পারতাম না। আমি আচ্ছা, এটা সবার মনোযোগ ছিল, ক্ষেত্রেই হয়। হ্যাঁ মনোযোগ একটু কম। সেক্ষেত্রে আমি কি করতাম, মাঝে তোর ডিভাইস নিয়ে গান লাগে ম্যাথ করতাম এরকম। যখন মাঝে মনে হইতো যে কিছু অন্যান্য কোনো সাবজেক্টে আমার মনোযোগ দিতে পারতেছি না, অন্য কোনো আচ্ছা, সাবজেক্টে ঠিক আছে। ম্যাথ আচ্ছা, করতাম। লাস্ট আমরা একটা কমেন্ট থেকে একটা কোয়েশ্চন নেই যে লিখছে যে ভাই আমার মনে হয় যে আমি একটা চ্যাপ্টারে প্রপার প্রিপেয়ার হয়েছি বাট এক্সাম দিতে অনেক ল্যাকিংস পাই, এক্ষেত্রে কি করণীয়? কি বলছি আমি? যে একটা চ্যাপ্টার মানে প্রপার ভাবে শেষ করার পরেও ও তোর ল্যাকিংস পাচ্ছে। তো ল্যাকিংস এক্সাম যখন দেয় তখন সে তার ল্যাকিংস গুলো খুঁজে পায়। তো এই ক্ষেত্রে কি করা উচিত? এটা তো ভালো যে এক্সাম দেওয়ার পরে তার লেকিংস খুঁজে পেতেছে। আমার যেমন এই বেশি করে এক্সাম দেওয়া উচিত। এখন তো তোর এইচএসসি 26 এর কথা যদি বলি, এখন তো স্যার হয়তো মডেল টেস্ট শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওদের মডেল টেস্ট মনে হয় শেষ হয়ে যাবে ওদের। আর তো আগামী মাসের মার্চ মাস হলে ২১ তারিখ পরীক্ষা। সে হুম কয় হুম তারিখ? আজকে হলো ১৩ তারিখ। আর ১ মাস নেটে সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, ১ মানে মাস ওই যে ৭ বা ৮ দিনের মতো আছে আরকি। পরীক্ষা দিয়ে ভালো মানে অ্যাসেসমেন্ট করা যায় যে নিজের কোথায় গ্যাপ রয়েছে। আর সে যে বললো যে তার একবার পড়ার পর বা শেষ করার পর কমপ্লিট করার পর তার লেকিংস থেকে যায়। আমার যেমন হয় লেকিংস থাকবেই, এটা থাকেই। আর সবসময় এটা এক্সামের মাধ্যমে ক্লিয়ার হয়। আমার যেমন হয় আমি অনেক এক্সাম দিছি, আমি এইচএসসি লাইফে আমি অনেক এক্সাম দিছি। আমার এডমিশন টাইমে বলতে গেলে আমি 2 মাস প্রতিদিন 5টা 6টা করে এক্সাম দিছি, 100 মার্কের ফুল কমপ্লিট
এরকম এক্সাম সবসময় দেওয়া লাগে, নিজে বোঝা যায়, যে নিজে অ্যাসেস করা যায়, বোঝা যায় যে আমার কোথায় লেকিং হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো লাস্ট কোয়েশ্চন, দুইটা কোয়েশ্চেন বলে শেষ করে বলছি, বাট লাস্ট কোয়েশ্চন এটা আমাদের প্ল্যাটফর্মের জন্য কোয়েশ্চন। আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে তোর মতামতটা যদি বলতি। তুই তো কয়েকদিন ধরে দেখলাম জয়েন আছিস, অ্যাক্টিভিটিস গুলা দেখতেছিস, যদি একটু কিছু বলতি। আমার যেমন ইনিশিয়ালটা এই শুরু করাটা আমার যেমন সবচেয়ে ভালো কাজ হয়েছে। আর তোরা তো আহ, আমারই ক্লোজ ফ্রেন্ডস, আমার যেমন আমারও মানে, তো কখন যদি মনে হয় যে তোর ইনস্ট্রাক্টর দরকার, তুই আমাকে নক দিস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাইস। আচ্ছা, আমরা লাইভটা এখানে শেষ করে দিব। আমাদের তারাবির নামাজ 8টা, আর আমাদের এখানে 7:45-এ শুরু। তো আচ্ছা, তারাবির নামাজ পড়তে হবে। আর তোমাদের যদি 1 মিনিট টাইম দিব, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আর না হয় আমরা লাইভটা এখানে শেষ করে দিই। আচ্ছা, লাস্ট কোয়েশ্চন হলো যে অনেক সময় স্টুডেন্টরা মোটিভেশন হারাই ফেলে। তো মোটিভেশন হারাই ফেললে সে কিভাবে মোটিভেশনটা আবার আগের জায়গায় নিয়ে এসে আগের সেই উদ্যমে পড়ালেখাটা শুরু করা যায়? আমার যেমন হয় যে নিজের মোটিভেশন নিজে হওয়াটা সবচেয়ে বেটার। মানে নিজেকে মনে হুম। করতে হবে যে আমার পাস্টে আমি এই কাজ করছিলাম, আমি এই কাজে সফল হয়েছিলাম, কখনো চিন্তাও করি নাই, বা আমি এত ভালো ছিলাম, এখন আমি এত খারাপ কিভাবে হচ্ছি। তো এইটা না ভেবে ভাবতে হবে যে আমি এত ভালো ছিলাম, আমি অবশ্যই আরো ভালো হইতে পারবো। তখন নিজের মোটিভেশন নিজে হিসেবে কাজ করবে। তারপরে তোর বলতে গেলে প্রতিদিন পড়লে তোর এরকম লো ফিল হয় না, আমার যেমন হয়। নিজের মোটিভেশন নিজে হওয়াটা সবচেয়ে সুবিধা, নিজেকে নিজের উদাহরণ বানানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করতেছি। শান্তকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মে এত সুন্দর বক্তব্য রাখার জন্য, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আশা করি তোর লাইভ থেকে অনেকে উপকৃত হবে। এবং তোমরা যারা এতক্ষণ ধরে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কেউ একজন কমেন্ট করলো নাকি যে ভাইয়া নেক্সট প্রবলেম হলে অবভিয়াসলি আপনাদের নক দিব ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া নেক্সট প্রবলেম হলে অবভিয়াসলি আপনাদের নক দিব ইনশাআল্লাহ। কি, তোকে নক দিলে পাওয়া যাবে তো? ইনশাআল্লাহ অ্যাভেলেবল পাওয়া নাকি যাবে। বিজি পারসন? আচ্ছা, তার মানে তুমি যদি ওকে নক দিয়ে থাকো, তুমি ওকে পাবা। ও অ্যাভেলেবল পারসন, বিজি পারসন না। তবে মনে হয় ক্লাস শুরু হয়ে যাওয়ার পর বিজি হলে হইতে পারে, বাট নক দিয়ে দেখতে পারো। ফ্রি হলে অবশ্যই ওনারা রিপ্লাই দিবে। আচ্ছা, তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। শান্ত, ভালো থাকিস, দোয়া করিস এই সবাইকে। এবং যারা লাইভ চাইছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি লিভ নিয়ে নিতেছি, তুইও লিভ নিয়ে নিস। ওয়ালাইকুম সবাই।